আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জনতার দলের চেয়ারম্যান যারা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানার জন্য। জনাব শামীম কামাল, আপনি খেয়াল করেছেন আমাদের নতুন সরকার যাত্রা শুরু করেছে। জাতীয় সংসদেও নিয়মিত অধিবেশন হচ্ছে, নানা ধরনের আলোচনা হচ্ছে। আহ আমরা একদম খুব আমার বিবেচনায় একদম স্মার্ট স্পিকারও পেয়েছি। তো এখানে নানা কিছু আমরা দেখছি। তারপর অনেকে প্রথমবারের মতো এসেছেন সংসদে, সংসদীয় নিয়ম কানুনে কিছু ঘাটতি হচ্ছে। তারপরে আমার কাছে মনে হচ্ছে যে খুবই প্রাণবন্ত একটা সংসদ পাচ্ছি। কিন্তু সংসদের আবহাওয়া যাই হোক না কেন, সেখান থেকে যে আমাদের সাধারণ মানুষের প্রাপ্তিটা, মানে আমরা যে আইনগুলো পাবো এখান থেকে, সংসদ তো বেসিক্যালি আইন করার জন্যই। যে আইনগুলো প্রথম দিকে যে আইনগুলো আমরা পেলাম, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারিকৃত অধ্যাদেশ 98টা অধ্যাদেশ তারা হুবহু মেনে নিলেন এবং 15টা একটু চেঞ্জ করে পরে উপস্থাপন করবেন বলে বললেন, এবং 20টা মূলত বাদ দেওয়া হলো। 20টার মধ্যে 4টাকে একদম রহিতই করে দিলেন। তো এই যে সামগ্রিক ভাবে নিশ্চয় আপনি ফলো করেছেন, আপনার কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশ এগুলো গ্রহণ অথবা বর্জনের ব্যাপারে অথবা সংশোধনের ব্যাপারে এই সংসদ যে ভূমিকা নিয়েছে, আপনার মানে সামগ্রিক ভাবে একটা প্রাথমিক মূল্যায়ন করতে পারেন? যে আপনাকে ধন্যবাদ। আমার অত্যন্ত প্রিয় ভাজন মানুষ আপনি, এবং আপনার কথার মধ্যে যে সুস্পষ্ট আমরা একটা আলোক দর্শন পাই দেশ এবং জাতির স্বার্থকে নিয়ে, এটা কিন্তু আমি বারবার বলতে চাই। আপনাদের মতো মানুষ যদি এই জায়গাটায় না থাকতেন, তাহলে অনেক সত্যের কিন্তু অবলোপন হতো এবং হারিয়ে যেত। সেদিক থেকে আপনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এই সঠিক সময়ে এরকম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য। আমি যখন ন্যাশনাল ডিফেন্স কলেজের ওয়ার্ক ফোর্সের চিফ ইন্সট্রাক্টর ছিলাম, তখন এনডিসির একটা টিম নিয়ে পার্লামেন্টে গিয়েছিলাম। পার্লামেন্ট ভিজিটে আমরা পার্লামেন্টের সেশনও দেখতে যেতাম। তো সে সময় যখন সংসদ বিষয়ক যিনি চেয়ারম্যান সভাপতি ছিলেন, তিনি এনডিসির স্টুডেন্টদেরকে ব্রিফ করছিলেন। এখানে অনেক ফরেনার ছিল। তো উনি বলছিলেন যে এটি লুই কানের কন্যা, এটা পৃথিবীর অন্যতম একটি আদর্শ দর্শনীয় একটি পার্লামেন্ট। এটার আপনি গঠন দেখেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললেন। হঠাৎ করে একজন বিদেশি ছাত্র অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল, আমি দেশের নাম বলছি না, সে একটা কথা বললো। আমি খুব লজ্জা পেয়েছি কথাটাতে। কথাটা ছিল এরকম যে সবই তো বুঝলাম, এত সুন্দর পার্লামেন্ট, কিন্তু আমরা শুনতে চাচ্ছি যে এত সুন্দর পার্লামেন্টে সুন্দর সুন্দর কাজ হয় কিনা, বা এত সুন্দর পার্লামেন্টে যদি আপনারা ভালো কোনো বিল না নেন, ভালো কাজ না করেন, তাহলে তো এগুলি বলার কোনো মানে হয় না। তাই এটা আমি একটু মানে লজ্জাই পেয়েছিলাম। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে আপনি যতই সমালোচনা করেন না কেন, একটাই আনন্দের বিষয় যে অনেক দিন পরে আমাদের সংসদ ফিরেছে। সরকার দল আছে, বিরোধী দল আছে, এখানে বিল উঠছে, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা আছে। এগুলি অবশ্যই প্রশংসা পাওয়ার মানে যোগ্য- যোগ্যতা রাখে সরকার এবং বিরোধী দল উভয়ই। কিন্তু যে বিষয়টি হলো এই যে অধ্যাদেশ সংক্রান্ত যে ঘটনা গত এক মাসে আমরা দেখলাম, এখানে কিন্তু অনেকগুলি উদ্যোগ এবং বড় বড় ধরনের সংশয়, জাতীয় সংশয় সৃষ্টি হচ্ছে। এখন দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অধ্যাদেশগুলি জারি হয়েছে 113টা, সাংবিধানিকভাবে অ্যাবসলিউটলি ওকে। আমাদের সংবিধানের 93-1 ধারা অনুযায়ী যখন সংসদ থাকবে না, তখন অন্তর্বর্তীকালীন সরকার হোক বা যে সরকারই থাক না কেন, তাদের অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে। তার উপরে বেস করে যে 113টা যে অধ্যাদেশ আপনার জারি করা হলো, আহ, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ সহ সবকিছুর ব্যাপারে তখন যারা রাজনৈতিক মঞ্চে বা প্রশাসনে ছিল, সবাই কিন্তু ঐক্যমত হচ্ছে। রাজনৈতিক দলগুলি এটা নিয়ে দীর্ঘদিন যে আলোচনা করেছে, একসাথে চা বিস্কুট খেয়েছে, এবং আমি জানি না, এখন তো মনে হচ্ছে যে সেই চা বিস্কুটের পয়সাও বোধহয় ওঠা সম্ভব, মানে উঠবে কিনা সন্দেহ আছে। এবং সেখানে কে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কে পক্ষে, আমরা তখন খেয়াল করেছি। কিন্তু এই মোটা দাগে আমি আজ থেকে ঠিক যখন এটা প্রসেস শুরু হয়, তখন চ্যানেল আইতে একটা ইন্টারভিউতে বলেছি যে আমি হলফ করে বলছি একটি সংস্কারও বাস্তবায়ন হবে না। তখন আমাকে উপস্থাপক চ্যালেঞ্জ বলেন যে আপনি এত বড় কথা বললেন। যে হ্যাঁ, আমি এত বড়ই কথা বললাম। বিকজ আমি যেটা মনে করি যে
এই যে অধ্যাদেশগুলি হয়েছে, এটা বাস্তবায়ন নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের আন্তরিকতার উপরে। আমার কাছে কেন জানে মনে হচ্ছে নির্বাচন পূর্ব যে পরিস্থিতিতে বিএনপির যে অবস্থানটা ছিল, যে কোনো রকম একটা নির্বাচন দাও, যেভাবে বলবে আমরা সেভাবেই তোমাদের সাথে নাচবো, কিন্তু নির্বাচন শেষ, খেলা শেষ। আমার কাছে এরকম একটা অ্যাটিটিউড মনে হয়েছিল। এখন আমি দেখলাম যে বাস্তবে সেটাই হলো, মানে সত্যে পরিণত হচ্ছে। মানে আপনি দ্বিতীয়ত বলতে হলো, চাচ্ছেন যে বিএনপি বলতে চাইছে তোমরা যেভাবে বলবা সেভাবে আমরা নাচবো, কিন্তু নির্বাচনের পর আমরা যেভাবে বলবো সেভাবে সারা দেশে আমরা নাচাবো। হ্যাঁ এক্স্যাক্টলি ব্যাপারটা তাই। তাই প্রকারান্তে আমি তাই বলেছি, মানে তোমরা বলবে, তোমরা বাজাবে, আমরা নাচবো, কিন্তু ক্ষমতার পরে আমরা বাজাবো, পুরা দেশ এটাতে নাচতে থাকবে। এখানে কে নাচলো না নাচলো তাদের কোনো বিষয় না, বিকজ তাদের তো ব্রুট মেজরিটি পেয়েছে। তো সুতরাং এইটা অ্যাটিটিউড একটা। সেকেন্ডলি হচ্ছে, যেটা খুব উদ্বেগের বিষয়, আমরা যদি এই সংস্কার বা এই আন্দোলনের মেইন স্টেক হোল্ডারকে এনসিপি কে ধরি, তারা কিন্তু খুবই বিতর্কিত অবস্থানে চলে গেল। তারা এই নির্বাচনের চেতনাকে হাইজ্যাক করে, বাণিজ্য করে, সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করে, এমনকি দেখুন নির্বাচনের আগে কোন দিকে যাবে সেটা নিয়েও একটা তাদের ভিতরে একটা বড় ধরনের সমীকরণ কাজ করলো। ফাইনালি যেখানে তারা লাভবান, সর্বোচ্চ লাভবান হলো, তারাই কিন্তু সেই পথে হাঁটলো। আজকে নেপালের জেনজির সরকার কি করছে আর আমরা কি করছি, আমি খুবই দুঃখ পাই, কষ্ট পাই, যখন নেপালের মানে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বলে যে আমরা বাংলাদেশ, নেপালকে বাংলাদেশ হতে দেব না। কতটা অপমান, কতটা লজ্জার একটা বিষয়। আমাদের এত বড় একটা আন্দোলন হলো, যে বাংলাদেশ পুরো পৃথিবীতে একটা আহ, দৃষ্টান্ত স্থাপন করলো, এই বিপ্লব, এই জেনজির বিপ্লব বা শ্রেণীকক্ষের যে নেতৃত্বে যে বিপ্লব ঘটালো, পুরো পৃথিবী তাকিয়েছিল। কিন্তু ফলাফলের দিক থেকে আমরা আবার বিপরীতমুখী অবস্থানে চলে গেলাম, বা উল্টা দিকে হাঁটা শুরু করলাম। আমি এনসিপির কথা বলছিলাম, তারা যেভাবে তার রাজকীয় মানে আত্মপ্রকাশ থেকে বিভিন্ন ক্ষেত্রে কিংস পার্টির সকল সুযোগ সুবিধা নিয়ে, সরকারের উপদেষ্টার থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, আমি আর বাকি নেগেটিভলি বলছি না। তারপরে তারা যখন সংসদে গেল বা মানে মানে জোটে গেল, তখন তাদের অবস্থান থেকে প্রশ্নবিদ্ধ হলো। এখন আসি যে কি বিষয়গুলি, এই যে আপনার 133টা যে সংশোধনী ছিল, আর্টিকেল 93(2) অনুযায়ী, এটা যদি পার্লামেন্টের ফার্স্ট সেশনে 30 দিনের মধ্যে এটা যদি দফারফা না হয়, তাহলে এটা কিন্তু অকার্যকর হয়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখলাম যে 13টি খুবই গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আপনার বাতিল হয়ে গেল। বাতিল মানে এদের ভাগ্যে মোটামুটি বলতে পারেন যে কফিনে চূড়ান্ত পেরেক মারা হয়ে গেল। এর মধ্যে সবচেয়ে বিষয় যেটা বিতর্কের তৈরি করছে, এটা গণভোট অধ্যাদেশ। গণভোট অধ্যাদেশ আজকে আপনি বাতিল করলেন, এখন কিন্তু গণভোটের আর কোনো সুযোগ নাই। তাহলে যে গণভোটটা হয়ে গেল, এইটার ফলাফল কি? এখন আমরা যদি খেয়াল করে থাকি, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে কিন্তু আহ, গণভোটে গণভোটে যেন হ্যাঁ জয়যুক্ত হয় তার পক্ষেই কথা বলেছেন। বা পুরা নির্বাচনের আগে মানে সংস্কার আলোচনা সময় যে কথা হচ্ছিল, তখন কিন্তু গণভোট একটা মাধ্যম, যার মাধ্যমে এটাকে বৈধতা দেওয়া যাবে। মানে যে পয়েন্টগুলি 31 দফায় বিএনপির আছে, সেগুলোই তো মোটামুটি এই জায়গাটা আসছে। তো এই যে বিষয়গুলি ছিল, এটা তো প্রাণের দাবি ছিল। এখন সেই প্রাণের দাবি থেকে কেন আজকে বিএনপি বিপরীতমুখী অবস্থান গেল, যেটা অবশ্যই আমি মনে করি এটা গণ আকাঙ্ক্ষা বিরোধী একটা অবস্থান। এখন কয়েকটা বিষয় খুব উদ্বেগ তৈরি করে। এখন গণভোটের ভবিষ্যৎ নিশ্চয়, আমি যেটা বলেছি, ওই যে নির্বাচনের পরে কোনো কিছু হবে না, তার মানে কি আর 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না, এরকম কোনো আইন থাকলো? থাকছে না। তারপরে কি ক্ষমতার ভারসাম্য হচ্ছে, উচ্চকক্ষ নিম্নকক্ষ হচ্ছে? আমি সোজা কথায় বলতে চাই, যদি এইটাই বিএনপির মানে অবস্থান হয়, তাহলে এই যে এতদিন আলোচনা হয়েছে তার কোনোটাই বাস্তবায়ন হবে না, সেটাই চূড়ান্ত। যদি এখানে নতুন করে তাদের সম্বিত ফিরে না আসে, তাদের যদি দেশের প্রতি মায়া বা যদি এতটুকু চিন্তা করে যা কথা বলেছি তার কিছুটা হলে বাস্তবায়ন করি, এরকম যদি ধাতস্থ তারা না হয়, তাহলে কিন্তু আমি এর মধ্যে কোনো সুফল আমি দেখতে পাচ্ছি না। খুবই অবাক করার মতো বিষয় আরেকটা দেখুন, এই যে যে কার্যকারিতা হারিয়েছে যে কয়েকটা বিশেষ বিশেষ অধ্যাদেশ, যেটার প্রতি বিএনপির সমর্থন থাকা উচিত ছিল, তার মধ্যে ধরেন রাজস্ব নীতি সংক্রান্ত দুটি, গুম প্রতিরোধ এবং প্রতিকার সংক্রান্ত দুইটি। আমি খুবই মর্মাহত, আমি খুবই হতাশ এবং আমি বিস্মিত যে সংসদে এখন আহ, গুম হয়ে নিখোঁজ হয়ে গেলেন যে ইলিয়াস আলী, তার স্ত্রী সংসদ সদস্য, সেই পার্লামেন্ট, সেই বিএনপি কিভাবে আজকে
এই যে গুম প্রতিরোধ সংক্রান্ত যে অধ্যাদেশ সেটাকে বাতিল করে। তার মানে কি ভবিষ্যতে আপনি এটার এই কালা কানুনের সুযোগ নিতে চাচ্ছেন? সেজন্য দেখুন, এই সরকারের যে অন্যান্য দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত অধ্যাদেশ সেটাকে বাতিল করা হলো। তারপরে আপনার তথ্য অধিকার, তারপরে মাইক্রো ফিন্যান্স, পুলিশ কমিশন, মানে এই যে বিষয়গুলি, বাংলাদেশ পুলিশ এখনো চলে 1864 সালের পুলিশ আইনে। মানে এইটার যে সংস্কার দরকার, এখানে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না, প্রমোশন ইত্যাদি ইত্যাদি এটা তাদের যে থাকবে, সবই বাদ দিলাম। কিন্তু গত 40-45 বছর বাংলাদেশের মানুষের, যারা শিক্ষিত সচেতন দেশপ্রেমিক মানুষ, একটা জায়গায় খুবই প্রখরভাবে অবস্থান নিয়েছিল, যে বিচার বিভাগের স্বাধীনতা। এটা এতদিন করা যায় নাই। অন্তর্বর্তীকালীন সরকার এটা যখন অধ্যাদেশ করলো, সেপারেট একটা সচিবালয় করলো, সেখানে সচিব নিয়োগ দিল, বিচারপতি নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা সংকোচন করা হলো। এই বিষয়গুলি আবার যখন মানে বাতিল হয়ে গেল, এখন দেখুন আমাদের ওই যে মানে কি বল সান্ত্বনা দেওয়া হচ্ছে দেশবাসীকে, এরকম যে এগুলি যাচাই বাছাই করে আরো ভালোভাবে পাকাপোক্তভাবে উপস্থাপন করা হবে। আমরা আমার মনে হয় গত 54 বছরের এই ধরনের প্রতারণা এবং ফাঁপাগুলির উপরে জাতি অনেকটাই মানে ধারণা তার করতে মানে পারে কি ভবিষ্যৎকে। এইগুলো এইগুলোকে পাকাপোক্ত করা হবে, অন্যগুলোকে পাকাপোক্ত করার দরকার নাই, অন্য আইনগুলোকে। আসলে এখানে একটা বিষয় কিন্তু খুব আমার কাছে মনে হচ্ছে খুব মানে লক্ষণীয় বিষয়, যে আপনি যা কিছু আইন পাস করছেন, কোনো আইনই তো আপনি এলেবেলে ভাবে পাস করতে পারবেন না। আপনাকে প্রত্যেকটা আইনই কিন্তু পাকাপোক্ত ভাবে করতে হবে। তা না হলে এই আইনের কারণে, এই আইন যদি ভুল হয়, কত মানুষের কত বড় ক্ষতি হয়ে যাবে, এটা আমরা হয়তো এখনো কল্পনা করতে পারবো না। কাজেই যখন যে কোনো আইন করবেন, সেটাই তো পাকাপোক্ত ভাবে আপনারা করছেন, এটি আমরা ভেবে নেব। আপনারা তো সেরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা ওখানে যে বসেছেন, তাহলে একটাকে পাকাপোক্ত ভাবে যখন করবো বলে আপনি থামিয়ে দেন, তখন মানে এখান থেকে বোঝা যায় যে অন্য অন্য যেগুলো আপনারা অনুমোদন করেছেন, এই যে 98টা, সেগুলো অথবা 98টা এবং আরো 15টা, সে 113টা, সেগুলো আপনারা তাহলে পাকাপোক্ত ভাবে করেন নাই। এইটা না, ব্যাপারটা কি কারণে? অনেকটা সেরকম মনে হলেও আপনি যেটা বলছেন আমি কিন্তু তা মনে করছি না। আমি মনে করছি যে এটাকে বাতিল করার জন্য, এটার বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার এটা করছে। এখানে তো একটা অপশন ছিল, সাংবিধানিক ভাবে 30 কার্য দিবসের মধ্যে যদি আপনি 30 দিনের মধ্যে এটাকে এটা ডিসপোজাল না দেন, তাহলে এটা সাংবিধানিক ভাবে অকার্যকর। তাহলে আপনি এখানে কিন্তু তার অপশন ছিল, হেফাজত করণের একটা বিষয় ছিল, যে না এটাকে আমরা হেফাজত করছি, এটার আরো বেশি যাচাই বাছাই করা যাবে। তা তো করলেন না। তা না করে বললেন যে এগুলির ব্যাপারে আমরা আরো আরো বিশদ আলোচনা করব। বিচার বিভাগ স্বাধীনতার ক্ষেত্রে আপনি আর কি আলোচনা করতে চান? 40 বছর ধরে যে জাতিটা ধুকে ধুকে মরছে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে, বিচারক নিয়োগের ক্ষেত্রে এই গুম খুমের বিষয়ে কি বিচার আপনার করার দরকার আছে, কি প্রয়োজনীয়তা আছে? এত বড় বড় গুম যে হয়েছে, শত শত গুম হয়েছে, এক একটা করে নারকীয় হৃদয় বিদারক যে গুম হচ্ছে, তারপরে কি আপনি মনে করেন এটা আর যাচাই বাছাই করার প্রয়োজন আছে? তা তো না। আমার কাছে মনে হচ্ছে যে সরকার এগুলিকে অস্ত্র হিসেবে ভবিষ্যতে ব্যবহার করার জন্যই ব্যবহার করছে। আপনি দেখুন দুর্নীতি দমন কমিশনে এই সরকার আসার পরে যে পদক্ষেপগুলি নিয়েছে, সেই পদক্ষেপগুলোর মধ্যে যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ এই প্রথম কিন্তু বাংলাদেশে একজন ব্যবসায়ীকে গভর্নর করা হলো। ডক্টর আকবর আলী খানের বই আমি একটা জিনিস পড়েছিলাম, সেটা হলো নিরর্থপরতার অর্থনীতি, সম্ভবত বইটার নাম। সেখানে বলছে যে অর্থনীতি এবং অর্থনীতির ক্ষেত্রে আহ, এবং যৌন জীবনের ক্ষেত্রে নতুন কোনো পদ্ধতি আহ, আলোচনা করা ঠিক না, বা কারণ এটা হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অস্বাস্থ্যকর। এই দেখুন, এতদিন পরে একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হলো, যিনি ব্যবসায়ী। আচ্ছা, হতেই পারে যে তিনি অনেক জ্ঞানী মানুষ, অনেক ভালো করবেন, কিন্তু যে প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকে বের করে দেওয়া হলো, এটা তো ঠিক হয়নি। দ্বিতীয়ত হলো, আপনি দেখুন দুদককে দুদকে যারা কমিশন বা চেয়ারম্যান ছিলেন, তাদের মধ্যে দুই একজনকে আমি চিনি, যাদেরকে পাল্লা পাথর দিয়ে টাকা দিয়েও কেনা যাবে না। সেই দুদকের সকল মানে চেয়ারম্যান সহ সকলকে আহ, মানে অবসর দেওয়া হলো, জোরপূর্বক তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে অবসর করার জন্য। সর্বশেষ আমরা বিসিবিতে যা দেখছি, মানে এগুলি কি ভালো কিছু লক্ষণ দেয়? কোনোভাবে ভালো লক্ষণ দিচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে এই যে গুরুত্বপূর্ণ বিষয়, ওইদিকে আপনি অধ্যাদেশ, গুম খুনের মতো অধ্যাদেশকে বাতিল করছেন, গণভোটকে বাতিল করছেন। আর গণভোটকে বাতিল করবেন কিভাবে, যেখানে 74% মানুষ যদি বলে থাকে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, সেখানে আপনারা
কোন অথরিটিতে এই অধ্যাদেশকে বাতিল করেন? সুতরাং এটা বড় ধরনের একটা, আপনি মূলত যে স্বৈরাচার কায়দায় আগের সরকার চলেছে তার থেকে মানে তাদের এই স্বৈরাচার যাত্রা কিন্তু তারা শুরু করলো। এবং যেহেতু এখানে অলিগার্কি বন্ধ হচ্ছে না, আপনি কি আপনি কি সশস্ত্র বাহিনীর সংস্কার করেছেন, আপনি গোয়েন্দা বাহিনী সংস্কার করেছেন, আপনি কি রাজস্ব সংস্কার করলেন, আপনি বিচার ব্যবস্থা সংস্কার করলেন, পুলিশ সংস্কার করলেন না? যদি নাই থাকে তাহলে পুরানা যে যন্ত্রটা আছে এইটাকে যদি সচল করতে যান, তাহলে ওই যন্ত্রের যেসব নেতিবাচক প্রভাব, এটা তো আরো দানবীয় ফর্মে ফিরবে। সুতরাং এটা ভবিষ্যৎটাকে আরো অন্ধকার করবে, এতে কোনো সন্দেহ নেই। তা সর্বসাকল্যে আমরা মনে করছি যে আমাদের জন্য এটা এটা হয়তোবা খুবই দুঃখজনক একটা ভবিষ্যতের দিকে আমরা এগোচ্ছি, যেটা মোটেই কাঙ্ক্ষিত না। আচ্ছা, একটা কথা এটা নিয়ে আলোচনা হচ্ছে, যে জিনিসটা হলো যে ওই অন্তর্বর্তীকালীন সরকার একটা পদ্ধতি জারি করেছিল যে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে, নিষিদ্ধ থাকবে। কিন্তু ভার্চুয়ালি আওয়ামী লীগ এখন কিছুই করতে পারবে না। আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থক তার দলের পক্ষে স্লোগান দিতে পারবে না, মিছিল মিটিং কর্মসূচি কিছুই করতে পারবে না, অনলাইনে কোনো লেখালেখি করতে পারবে না। তো কিছুই তো করার, তাহলে এটাকে আসলে মানে বলতে গেলে বাংলাদেশের রাজনৈতিক যে পটভূমি, সেখান থেকে আওয়ামী লীগকে সম্পূর্ণ ওয়াইপ আউট করে। তো আমার কথাটা হলো কি, এটা করাটা কতটুকু গণতান্ত্রিক হলে এভাবে, আহ অথবা আরেকটা জিনিস, দেশে এখনো আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থক আছে, তাদের মধ্যে যে প্রতিক্রিয়াটা তৈরি হবে, সেই প্রতিক্রিয়া কি আমার সমাজে কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে? এটা শুধু নেতিবাচক না, এটা একেবারে আগ্নেয়গিরির যেরকম বিস্ফোরণ ঘটে সেরকম বিস্ফোরণ ঘটবে। আমরা অস্বীকার করতে পারি না যে আওয়ামী লীগের জনভিত্তি খুবই শক্তিশালী। আওয়ামী লীগ বাংলাদেশে এত পুরনো একটি দল, এত যেটা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, আজকে তো এই ঐতিহাসিক সত্যগুলোতে অস্বীকার করার কোনো কারণ নাই বা কোনো আমাদের কোনো সুযোগ নাই। তো এইরকম একটা পরিস্থিতিতে এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভোটার 35 থেকে 40 ভাগ, এটাও বাস্তবতা। আপনি 2001 সালে দেখুন, 40.16 সমর্থন পেয়ে আওয়ামী লীগ ভোট পেয়েছে, সিট পেয়েছে হয়তো বা 72 কি 75টা। 40.96 একই ঘরে ভোট পেয়ে বিএনপি পেয়েছে 153টা। সুতরাং আপনি যদি মানে শতকরা হারে ধরেন, আওয়ামী লীগ বাংলাদেশের সবসময় সর্বোচ্চ হারে ভোট পাওয়া একটা দল। এই দলটাকে আপনি কিভাবে নিষেধ করলেন? যেদিন নিষেধ করেছে তারপরে টকশোতে আমি বলেছি এটা একটা বড় ধরনের একটা ভুল হলো। নির্বাহী আদেশে আওয়ামী লীগের মতো একটা দলকে বাতিল করা বা তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা একটা প্রচন্ড ভুল কাজ হলো। এটা একটা একটা সময় আমরা বুঝতে পারবো। এখন কথা হলো, এই যে এত বড় একটা জনসমর্থন আছে, প্রশাসনে তাদের লোক আছে না, রাজনীতিতে আছেই, তারপরে তারা প্রচুর টাকা কিন্তু শিফন করেছে, অনেক টাকা আছে। তো একটা সরকারকে ফেলে দেওয়ার জন্য $2-3 বিলিয়ন হইলেই এখন অলরেডি স্টিক গ্লোবাল ডিপ্লোমেসি নামে সুইজারল্যান্ড ভিত্তিক একটি একে লবিস্ট গ্রুপকে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে। তো এখন কথা হলো যে আমরা যখন সামরিক মিলিটারি অপারেশন করি, তখন কিন্তু সবচেয়ে খারাপ যেটা মানে কঠিন অপারেশন যেটা বলি সেটা হলো ফিক্সড অ্যান্ড ডিস্ট্রয়, মানে তাকে একটা জায়গায় ফিক্স করব, তারপর তাকে ধ্বংস করব। এইটা যখন করি তখনও কিন্তু আমরা একটা রুট খোলা রাখি, কেন? যেন এই দিক দিয়ে শত্রু ভাগতে পারে। তাহলে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের ক্ষেত্রে তাদের এতটুকু আউটলেট রাখতে হবে যাতে তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারে। এটা না করে নির্বাহী আদেশ, আপনি পৃথিবী দেখান তো আর কোথায় এরকম নির্বাহী আদেশে রাজনৈতিক দল ব্যান করা হয়েছে? ইউরোপে দেখেন, আপনি ব্রাদারহুডকে মিশরে না করা করা হয়েছে, মানে ব্যান করা হয়েছে। তারপরে কারণ কিন্তু ওখানে কিন্তু সামরিক সরকার, সিসি আছে। থাইল্যান্ডে গত 25-এ ফরওয়ার্ড অ্যাকশন পার্টি সম্ভবত একটা দলকে এরকম মানে ব্যান করা হচ্ছে, কিন্তু এটার ফলাফল কিন্তু খুব ভালো হয়নি। একইভাবে এটা খুব একটা অস্বস্তিকর আমি তো মনে করি গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত ছিল। এখানে আপনি অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হয়নি তো, এটা তো ভারসাম্যহীন ইলেকশন হচ্ছে। বাংলাদেশের বাস্তবতায় বিএনপি এবং আওয়ামী লীগ একে আরেকজনের পরিপূরক, আরেকজনের সমপূরক। জামাত ইসলাম কোনোদিন বিএনপি বা মানে আওয়ামী লীগের সম্পর্ক নয়। সে কারণেই কিন্তু মানে জামাত ইসলাম ভালো করতে পারে নাই। আজকে যদি আওয়ামী লীগ থাকতো তো ডেফিনেটলি আপনি দেখতেন যে জামাত তৃতীয় পজিশনে হয়তো বা চলে গেছে। তাহলে অতীতে যে সংসদগুলিতে বিএনপি বা জামাত ছিল না, বিএনপি বা আওয়ামী লীগ ছিল না, সেই সংসদটা কিন্তু বেশি দিন টেকেনি।
তো এই বাস্তবতায় দেখেন এত বড় জনসমর্থন আছে, এই লোকগুলি আজকে আমি দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি অনেক জায়গায় যে আওয়ামী লীগের বড় বড় নেতারাও এখন খুবই দুঃখ কষ্টের সময় কাটাচ্ছে, তাদের দিন চলছে না, তাদের কোনো উপার্জন নাই। তো এভাবে কতদিন ধরে চলতে পারে? সুতরাং আমি ধারণা করেছিলাম এই সরকারের প্রথম যেটা কাজ ছিল, এই সরকার তো আপনি জানেন যে গত নির্বাচনে আহ, আওয়ামী লীগের ভোট নিয়েছে। আমার নির্বাচনী এলাকায় বিএনপির নেতারা আওয়ামী লীগের ভোটারদেরকে ডেকে বলেছে বা নেতাদেরকে বলেছে আপনাদের সমস্ত মামলা তুলে নেওয়া হবে, ধানের শীষে ভোট দেন ইত্যাদি ইত্যাদি। ভোট নিয়েছে এবং সবকিছু ভুলে গেছে। সেই যে হাজার হাজার যে লক্ষ লক্ষ যে মিথ্যা মামলা হয়েছে সেটাও তুলছে না। তবে উচিত ছিল গত সরকার এবং বিএনপিও মনে মনে আমার মনে হয় আমি আমি চাইছিল। আপনাকে আমি আপনাকে এই যে ভুলে যাওয়ার ব্যাপারে একটা কথা একটু জাস্ট অ্যাড করতে চাই। আপনার মনে আছে নিশ্চয়ই যে এই দেশে আসার আগে জনাব তারেক রহমান আমাদের আজকে প্রধানমন্ত্রী টাইম ম্যাগাজিনকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেখানে উনি বলেছিলেন যে ওনার দল কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। ওনারা কিন্তু এটা বলেছিলেন। এখন আমরা দেখলাম যে ওনারা এটা আসলে ভুলে গেছে। এই ভুলে যাওয়াটা আলটিমেটলি ওনাদের জন্য কি ফল বয়ে আনবে এটা আমি জানি না। আপনি যে কথাটা বললেন যে আপনার এলাকায় বিএনপি অনেক ভোট পেয়েছে আওয়ামী লীগ থেকে এবং সেটা আগামীতে স্থানীয় সরকার নির্বাচন আছে, আপনি কি মনে করেন যে সেই স্থানীয় সরকার নির্বাচনে এর কোনো প্রভাব পড়তে পারে? জি, অবশ্যই প্রচন্ড ভাবে প্রভাব পড়বে। আপনি দেখবেন স্থানীয় সরকার নির্বাচনে কতজন বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হয় এবং কতজন বিএনপি বিরোধী। এখানে আওয়ামী লীগের লোকজন থাকবে, এখানে জামাত ইসলামের লোকজন থাকবে বা অন্যান্য স্বতন্ত্র হয়তো বা থাকবে। আমার কাছে মনে হচ্ছে যে এটা বিএনপির থেকে এই মাত্রা তাদের তাদের দিকে, মানে বিএনপি বিরোধী ব্লকে আপনার এটা বেশি যাবে। কারণ হচ্ছে এইটাই, আমি সুস্পষ্ট বলতে চাই যে এটা জনাব তারেক রহমান শুধু না, বিএনপিরও যে অবস্থান ছিল তারা কিন্তু আকার ইঙ্গিতে বলেছে যে তারা আওয়ামী লীগকে দূরে রাখার পক্ষপাতী না। কিন্তু সে সময় যে নবীন যোদ্ধাদের অনুরোধে অধ্যাপক ইউনূস একটা জাস্ট একটা মবক্রেসির মাধ্যমে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন, এটা কি ঠিক হচ্ছে? আপনি দেখুন মানে সেই জার্মানিতে নাৎসির পরে সম্ভবত এইটা দ্বিতীয় ঘটনা আওয়ামী লীগকে, আওয়ামী লীগের মতো বিশাল দলকে। আমি তো মনে করি যে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আওয়ামী লীগ নামে দলটা থাকবে, এটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। সুতরাং এটা খুবই মানে ব্যাপক আকার আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরবে, বড় মানে প্রবল আকারে ফিরবে, কোনো সন্দেহ নাই। এবং এইটা যদি সরকারের উচিত হবে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে সংযুক্ত করা। যদি সরকার যতদিন দূরে রাখবে ততদিন কিন্তু বিপদ সীমার ভিতরে সরকার থাকবে, এটা একদম সুস্পষ্ট বলে আমি মনে করছি। যে একটা কথা আপনি আমাকে বলেন তো জিনিসটা, আমি এই জিনিসটা আপনি একটু বুঝতেই চাই আপনার কাছ থেকে। আপনি যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত আছেন, রাজনৈতিক বিষয়গুলো আপনি বুঝেন, সাধারণ মানুষের পক্ষ থেকে আমি যদি জানতে চাচ্ছি যে এই যে কথাগুলো আপনি বললেন যে আওয়ামী লীগ থাকা না থাকার সমস্যা এবং সুবিধা এবং এগুলো যে আছে, এগুলো আমি বুঝতেছি, আপনি বুঝতেছেন, যে দলটা রাষ্ট্র ক্ষমতায় গেল তারা কি এটা বুঝে না? নাকি বুঝেও তারা এটা কেন করে? এর পেছনে কি চিন্তা কাজ করতে পারে বলে আপনার মনে হয়? হ্যাঁ, এটা আমারও বিস্ময় লাগে, কারণ এখন অনেকে মন্ত্রী আছেন যাদের সাথে আমি টক শো করেছি এই সরকার গঠন হওয়ার আগেও। তখন ওনারা এত চমৎকার ভাবে যে বিষয়গুলি বুঝাতেন বা বলতেন, এত যৌক্তিক মনে হতো। এখন একেবারে আহ, মানে এখন যা বলছেন সেই লোকগুলির ওই চরিত্রটা আমি খুঁজে পাচ্ছি না। যেমন ধরুন এই যে সড়কে চাঁদাবাজি নিয়ে যে মন্ত্রী কথা বলছেন, দেখুন মাত্র দুইজন মন্ত্রী এটা বলছেন যে কোনো চাঁদাবাজি নেই, পুরো দেশ বলছে যে চাঁদাবাজি, টিকিটের দাম বেড়ে গেছে এবং কোনোভাবেই এটা থামছে না। বা সরকার যে বলছে এখন যে আমাদের তেলের কোনো সমস্যা নাই, এটা তাহলে পেট্রোল পাম্পে যে ঘটনাগুলো ঘটছে রেগুলার, আপনি মাইলের পর মাইল লাইন এবং প্রত্যেকটা জায়গায় দেখবেন এক সিরিয়াল আগানোর জন্য মারামারি খুনাখুনি হচ্ছে। তাহলে কি মানে ওই ক্ষমতায় গেলে তারা এক হলো বুঝে না? কারণ তাদেরকে আমলারা বা তাদের চাটুকররা যে তথ্য দেয় সেটাতেই তারা সন্তুষ্ট থাকতে চান। আহা বেশ 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 বলে তাই মনে করেন। কারণ হচ্ছে এগুলি তাদের পক্ষে যায়। কার না বা আমি যদি বলি মাসুদ কামাল ভাই আপনি বাংলাদেশের 1 নম্বর বুদ্ধিজীবী মানুষ, আপনার কথার কোনো মানে আপনি
অবশ্যই খুশি হবেন, তাই না? কিন্তু আমি যদি বলি মাসুদ কামাল ভাই, আপনি যখন কথা বলেন তখন এই দলের দিকে নেন, তখন আপনি একটু হলেও মন খারাপ করবেন বা চিন্তা করবেন যে কেন আমার সমালোচনা করছে শামীম ভাই, তাই না? এরকম ব্যাপার। তো সুতরাং এখানে দুটা বিষয়, এক হচ্ছে যে অবশ্যই একটা রাষ্ট্রীয় চাপ আছে, যে সরকার আসছে সেই সরকারের উপরে প্রচন্ড ধরনের একটা প্রভাবক আছে। কারণ আমি দেখুন, জনাব তারেক রহমান বাংলাদেশে ফেরার আগে যে কথাটা বলেছেন, এই কথাটা বলার থেকে না বলা অনেক ভালো ছিল, যে আমি একক সিদ্ধান্তে দেশে ফিরতে পারছি না। তা এটা কার চাপ? এটা তো মানুষ জানতে চাইবে। তারপরে Right. মৃত্যু সজ্জায় তার মা, উনি আসতে পারছেন না, তাহলে সর্বনাশ। যে চাপের কারণে উনি আসতে পারছেন না, সেই চাপে যদি দেশ পড়ে যায় তাহলে দেশকে উদ্ধার করবে কে? সো এই বিষয়গুলো কিন্তু, এবং তারপরে দেখুন, আমরা তো বুঝতে পারছি যে একটা সমঝোতা কোথাও না কোথাও হয়েছে, নাহলে জিনিসগুলো এভাবে এত সুন্দরভাবে এগোচ্ছে কিভাবে? এই ভারতের সাথে আমাদের মানে অচলায়তন গেল, সেটা বরফ গলতে শুরু করেছে। এবং এবং দেখবেন খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু চমৎকার চমৎকার প্রস্তাব আসছে, যেটা কোনোদিন ভাবা যায়নি যে শিথিল হবে, সেটাও সহজ হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন আসবে, আমরা লক্ষ্য করব যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থের বিষয়ে সরকারের অবস্থান কি। অচিরেই আসছে গঙ্গা চুক্তি নবায়নের বিষয়, এই তো ডিসেম্বর 26-এ আসছে। গঙ্গা চুক্তি যে কত বড় শুভঙ্করের ফাঁকি, এটা আমি দরকার হয় আপনার সাথে আরেকদিন এটা নিয়ে আলোচনা করব। সেখানে জি। এই চুক্তি যদি সেই সাবেক ধারা কন্টিনিউ করে, তাহলে বুঝতে হবে যে আমরা বোধহয় পুরনো বিষয়টাকে আরো বেশি মানে সচল করার চেষ্টা করছি, নতুন কিছুই দেখতে পাচ্ছি না। আপনি এই যে নেপালের অন্তর্বর্তী মানে নতুন সরকার গত 15 দিনে 1 মাসে কি কি বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে একটা গতকালকে শুনলাম যে সকল প্রাইভেট স্কুল বন্ধ করে দিয়েছে, এবং বলছে প্রধানমন্ত্রী থেকে সবার বাচ্চা কাচ্চা সাধারণ যে স্কুলে পড়ে সেখানে পড়তে হবে। করুক তো, আমাদের দেশের এমপি মন্ত্রী একটা কথা বলুক, আমাদের কোনো ছেলে মেয়ে বাইরে যাবে না, আমরা কেউ বাইরে চিকিৎসা নিতে। এ ধরনের কোনো ভালো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। সুতরাং আমি মনে করি যে সরকার প্রচন্ড একটা চাপে আছে। কোন চাপে আছে, কার চাপে, এটা ভৌগোলিক সীমার বাইরে নাকি ভিতরে, নাকি এইসব নিয়ে মানে দীর্ঘদিন আলোচনা করা যাবে। আমরা দেখবো ইফেক্টটা আমরা খুব ইতিবাচক দেখতে পাচ্ছি না, গণতান্ত্রিক দেখতে পাচ্ছি না, সেই স্বৈরাচারী মনোভাবে দেখতে পাচ্ছি, সেই অলিগার্কেই দেখতে পাচ্ছি। এখন যেহেতু একটা যুদ্ধ, মধ্যপ্রাচ্যে একটা বড় ধরনের সমস্যা যুদ্ধ নিয়ে চলছে, এটা যখন স্থিমিত হয়ে আসবে তখন হয়তো আরো কিছু জিনিস স্পষ্ট হইতে থাকবে। তবে বাংলাদেশ ব্যাংক, বিসিবি বা প্রশাসক নিয়োগ, এই বিষয়গুলি অবশ্যই স্বৈরাচারী মনোভাবেরই প্রতিফলন, এর বাইরে কোনো কিছু আমরা সাধারণ মানুষ ভাবতে পারছি না। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব ব্রিগেডিয়ার শামীম কামাল। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ব্রিগেডিয়ার শামীম কামালের বিশ্লেষণ, এবং কিছু কিছু ইঙ্গিত উনি কিন্তু দিয়েছেন। দেখেন, একটা সরকার যার বয়স এখনো 2 মাসও হয়নি, এরই মধ্যে এটা কিন্তু অনেকে বলে যে হানিমুন পিরিয়ড বলে, অমুক বলে, তমুক বলে, এগুলো বলে। কিন্তু এটা তো ঠিক, আমরা কিন্তু সকাল দেখে অনেক কিছু বুঝতে পারি। তো ওনারা শুরুতেই যে বিভিন্ন রকম কাজকর্মগুলো করছেন, যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন, যে সমস্ত আইন করছেন, এই আইনগুলি দিয়েই তো চলবে আগামী দিনগুলো, অন্তত পক্ষে 5টা বছর। তাহলে এখান থেকে কিন্তু আপনি ধরতে পারেন, বুঝতে পারেন, একটা ধারণা পেতে পারেন যে আগামী 5 বছর কি হবে এই দেশে, কি চলবে এই দেশে, কোন আইন চলবে, কোন আইন দ্বারা আপনাকে নিয়ন্ত্রণ করা হবে, আমাকে নিয়ন্ত্রণ করা হবে, কোন আইন কোন বিচার বিভাগ যখন আলাদা থাকে, তখন বিচার বিভাগ প্রশ্ন করতে পারে যে আপনি এই কাজটা কেন করছেন। আমরা কি তাহলে সেই বিচার বিভাগ পাবো যে বিচার বিভাগে একজন চিফ জাস্টিসকে নামিয়ে দেওয়া যায়, চিফ জাস্টিসকে দেশ থেকে বের করে দেওয়া যায়? আমরা কি সেদিকে অগ্রসর হচ্ছি, নাকি সেই বিচার বিভাগের যে মজাটা ওই সময় সরকার পেয়েছে, সেই মজাটা আমাদের বর্তমান সরকার উপভোগ করতে চায়? এই সমস্ত প্রশ্ন কিন্তু আগামী দিনগুলো করতে। এবং প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ, এই প্রশ্নগুলো আপনাদেরও তুলতে হবে। যখন সবাই মিলে প্রশ্ন তুলবেন, তখনই আমরা ভাবতে পারবো যে এটা সরকারের উপর সঠিক কাজকে না করার জন্য একটা চাপ পড়বে যাদের উপর, যে সঠিক কাজ না করলে জনগণ আপনার উপর আনহ্যাপি হবে। আর আনহ্যাপিনেস এর যে ফল, যেটা 5 বছর পর পর আসে, যদি সেটাকে আপনারা নষ্ট করে দেন আগের সরকারের মতো, তাহলে তার কিছু বলার নেই। এখন এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।